শীতল ভেবে কোনো কিনারা পাচ্ছে না কিভাবে রাজের সাথে সারা জীবন থাকবে। রাজ তাকে আগে হয়তো ভালোবাসতো, বাট এখন তার ভালোবাসা অন্ধ হয়ে গেছে। এখন শীতলের জন্য একরাশ ঘৃণা আছে। শীতল ভাড়া মিটিয়ে মেইন ডোরে যেতেই রাজের গাড়ি দেখে বুঝতে পারে রাজ এসেছে। রাজের এত তাড়াতাড়ি বাড়ি ফেরা শীতলের জন্য ভালো নয়। শীতল এখনও ওই রাতের কথা ভোলেনি। কুকুরের মতো রাজ শীতলকে মেরেছিল। আজ হয়তো রাজ তাকে জবাই করে ফেলবে, নয়তো দা দিয়ে ঢ্যাঁড়সের মতো কুচি কুচি করে রাস্তার কুকুরকে ডিনার হিসেবে দেবে। শীতল ভয়ে ভয়ে রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার। আবসা আলো ইজি চেয়ারে বসে একজন তার দিকে তাকিয়েছে, সেটা শীতল বেশ বুঝতে পেরেছে। শীতলের ভয়ে পুরো বডি কাঁপছে। সে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলে আমাকে না বলে? রাজ শান্ত গলায় বলল। শীতল চুপ হয়ে আছে। কোথায় গিয়েছিলে বললে না যে? উত্তর দাও। এবার রাজ জোরে চিৎকার করে বলল। শীতল চিৎকার শুনে চমকে গেল। মায়ের সাথে দেখা করতে। আমি তোমাকে কি বলেছিলাম? আবার পরিবারের কারোর সাথে যোগাযোগ না রাখতে। তো তুমি যোগাযোগ রাখলে কেন? মা দেখা করতে অনুরোধ করেছিল তাই। আমি তোমাকে বারবার মানা করেছি, তারপরে তুমি আমার কথা অমান্য করেছো কেন? এত বড় সাহস তোমার হলো কি করে? শীতল এবার ভয়ে কান্না করে দিল। জাস্ট স্টপ, তোমার কান্না বন্ধ করো। শীতল কান্না বন্ধ করলো। তুমি আমার কথা অমান্য করেছো, এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি জাস্ট শ্যাট আপ ইউ ব্লাডি ফুল। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? মায়ের সাথে প্ল্যান করে আমাকে মারার জন্য দেখা করতে গিয়েছিল, তাই না? তা কিভাবে মারবে আমাকে তা ঠিক করেছো? শীতল চমকে গেল। এসব কি বলছেন? আপনাকে কেন মারতে যাব? আপনি আমার স্বামী। কথাটা বলেই শীতল স্তব্ধ হয়ে গেল। কিভাবে এই কথা বলল সেটা নিজেও জানে না। এসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। তোমরা ফুল ফ্যামিলি ড্রামাবাজ। আমার কথা অমান্য করার শাস্তি তোমাকে পেতেই হবে। রাজ ওই দিনের মতো আবার নিজের বেল্ট খুলে শীতলের কাছাকাছি আসতে শুরু করলো। শীতল ভয়ে ভয়ে পিছোচ্ছে। রাজ এগোচ্ছে। শীতল কিছু বলছে না, বিকজ সে জানে রাজকে বোঝালেও সে বুঝবে না। রাজ শীতলের হাত ধরতেই শীতল জ্ঞান হারালো। শীতল রাজের ওপর জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাতে শীতলের জ্ঞান ফিরল। জ্ঞান হারিয়ে ভালো হয়েছে, অন্তত রাজের অত্যাচারের হাত থেকে বাঁচা গেল। শীতল চোখ বুলিয়ে রাজকে খুঁজলো, বাট পেল না তাকে। এই সুযোগে শীতল লুকানো ডায়েরি নিয়ে অষ্টমী গিয়ে ডোর লক করলো। ডায়েরিটা পড়া শুরু করলো আবার। আমার লাইফে একটা বন্ধু ছিল রোদ, যাকে আমি ভীষণ বিশ্বাস করতাম, বাট সে আমার বিশ্বাস ভেঙে ফেললো। আমার কলিজার টুকরো বোনকে সে সুইসাইড করতে বাধ্য করেছে। কেন করলো এরকম ও আমাদের সাথে? আমি আমার বোনের প্রতিশোধ নিয়ে ছাড়বো। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, আর অপমানের বদলে অপমান। আমি ছাড়বো না কাউকে। এই জন্য আমাকে যা করতে হবে তাই করব। প্রয়োজনে নিজের ভালোবাসা কোরবানি দেব, তবুও নিজের কলিজার টুকরো বোনের প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমি ছাড়বো না কাউকে, সব ধ্বংস করে দেব। রোদ, তুই আমার বোনের সাথে যে অন্যায় করেছিস তা তোর বোনের সাথে করব 1000 গুণ বেশি। শীতল কিছুটা নিঃশ্বাস নিয়ে আবার পড়তে শুরু করলো। কয়েকটা পাতা খালি। তার পরের দুটো পাতাতে লালা কালি দিয়ে কিছু লেখা। আমি রাজ, আমি একজনকে ভালোবাসি, জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে। কিন্তু আজকে আমি আমার ভালোবাসাকে ত্যাগ করেছি। আজকে আমি আমার ভালোবাসাকে অপমান করব। যে কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার সাথে এমন করে না। শীতলকে কখনো নিজের মনের কথা বলিনি, না বলে ভালো করেছি। ও জানলে হয়তো ওর সাথে কোনো জঘন্য কিছু করতে পারতাম না ওর সাথে। ওকে কখনো জানতেও দেব না। ওকে কখনো ভালোবাসতাম আমি। নিজের ভালোবাসাকে কোরবানি দিলাম আদরের বোনের জন্য। নিজের কলিজার টুকরো আদরের বোনের নিস্তব্ধ রক্তাক্ত দেহটা আমি কবরে রেখেছি। আমার মনটা একা থাকতে পারতো না কখনো। ওর একা থাকতে ভয় করতো, কিন্তু এখন ওকে একা থাকতে হচ্ছে। ভাইয়া ভাইয়া করে আমাকে ডাকছে। পরিষ্কার শুনতে পারছি রোজা বলছে, বোন তোর গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম তোকে যারা কষ্ট দিয়েছে তাদের দ্বিগুণ কষ্ট আমি তাদের ফিরিয়ে দেব। তুই তোর অকৃতজ্ঞ ভাইয়ের উপর ভরসা রাখ শুধু। ডায়েরিটা পড়ে শীতলের চোখ দিয়ে পানি পড়ছে। সে আবার ডায়েরি পড়া শুরু করলো। আমি আজ আমার ভালোবাসাকে অপমান করেছি। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষকে করেছি। আমার ভালোবাসার যন্ত্রণায় চিৎকার করছিল, তখন আমি প্রতিশোধ নেওয়ায় খুশিতে অমানুষ জানোয়ারের মতো হাসছিলাম। ক্ষত বিক্ষত করেছি আমি আমার ভালোবাসাকে। আমি আজ ধর্ষক হয়েছি। সমাজের চোখে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়েছি। আমার এগুলোর কোনো অনুতাপ নেই। যা করেছি তা ওদের প্রাপ্য ছিল। আমি আমার বোনের কষ্টের, দুঃখের, যন্ত্রণার প্রতিশোধ নেব। এখন থেকে 1000 গুণ কষ্ট দেব শীতলকে, কারণ এ আমার বোনের হত্যাকারীর বোন। এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। তিলে তিলে মারব শীতলকে আমি। তারপর রোদকে বোঝাবো বোনের সাথে অন্যায় হলে কেমন লাগে। ওর কাছ থেকে চিরদিনের মতো শীতলকে কেড়ে নিব। রোদ শুধু তাকিয়ে দেখবে, বাট কিছুই করতে পারবে না। এভাবেই আমি আমার আদরের বোনের প্রতিশোধ নেব। ইচ্ছে করলে রোদকে 1 সেকেন্ডেই মেরে ফেলতাম,
ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে দিতাম, বাট তা করিনি। একেবারে মেরে ফেলে তো মনের মতো প্রতিশোধ নেওয়া হবে না। তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো ওকে, তারপর ওর পরিবারকে। সবাই আমার শত্রু, কাউকে আমি ছাড়বো না। শীতল পুরো ডায়েরি পড়ে স্তব্ধ হয়ে গেল। রাজ তাকে আর তার ভাই রোদকে এত ঘৃণা করে জাস্ট বলার বাইরে। প্রতিশোধের নেশায় রাজ পাগল হয়ে গেছে। যে শীতলকে সে ভালোবাসত তাকে সে এখন ঘৃণা করে, প্রতিনিয়ত তার উপর নির্মম অত্যাচার করে। রাজ তার প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এভাবে আর কতদিন? শীতল মানছে তার ভাই দোষ করেছে, বিশাল অপরাধ করেছে, তারপরও সব কিছুর একটা সীমা আছে। শীতল তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে কেন শাস্তি পেতে হচ্ছে? রোদের বোন হওয়া কি তার অপরাধ? এতে শীতলের তো কোনো হাত নেই। রাজকে যেভাবে হোক থামাতে হবে। একজনের ভুলের জন্য এতগুলো জীবন নষ্ট হবে কেন? রাজের কোনো অধিকার নেই শীতলের জীবন নষ্ট করার। রাজকে সকল পরিস্থিতি বোঝাতে হবে ঠান্ডা মাথায়, আর রোদের কাছ থেকেও সত্যিটা জানতে হবে। এসবের জন্য সময় প্রয়োজন। আগে রাজকে প্রতিশোধ নেওয়া থেকে থামাতে হবে, না হলে রাজ সবার জীবন নষ্ট করে দেবে। দুপুরে রাজ খাচ্ছে, শীতলও খাচ্ছে, আর বারবার রাজের দিকে তাকাচ্ছে, বোঝার চেষ্টা করছে রাজ এখনও তাকে ভালোবাসে কিনা। এভাবে কেউ আমার দিকে তাকালে আমি আনইজি ফিল করি। শীতল মাথা নিচু করে ফেলল। রাজ তাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেছে, এটা শীতলকে অপ্রস্তুতিতে ফেলে দিল। রাজ বিকালে রুমে রেডি হয়ে পারফিউম দিচ্ছে বডিতে। শীতল দরজার সামনে দাঁড়িয়ে রাজকে দেখছে আর ভাবছে তার মায়ের কথা। মায়ের মাথা ছুঁয়ে শীতল কথা দিয়েছে রাজের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে, রাজকে স্বামীর মর্যাদা দিতে। কিন্তু শীতল কিভাবে রাজের সাথে থাকবে? রাজ তো ওকে ঘৃণা করে। রাজ তো প্রতিশোধের জন্য শীতলকে বিয়ে করেছে। রাজের প্রতি শীতলের মায়া জন্মেছে, কিন্তু ভালোবাসে না। এভাবে কি দেখছো? জীবনে কখনো ছেলে দেখোনি? শীতল এক নজরে রাজকে দেখে মাথা নিচু করে ফেলল। রাজ পুরো 6 ফিট, গায়ের রং ফর্সা, মাথার চুলগুলো মকমলে মোলায়েম, আর চোখগুলো তৃষ্ণার্তের মতো। সব মিলিয়ে রাজ পুরো হিরো। কোথায় আছেন? রাজ রেগে তাকালো শীতলের দিকে। বিয়ে করেছি বলে বউয়ের অধিকার দেইনি যে তুমি অধিকার খাটাবে। তোমাকে বিয়ে করেছি বলে বউয়ের মর্যাদা দেইনি যে তুমি অধিকার খাটাবে আমার উপর। নিজের সীমায় থাকো। রাজ চলে গেল নিজের মতো হন হন করে। শীতল কিছুটা মন খারাপ করলো কথাগুলো শুনে। রাজ তাকে একসময় ভালোবাসতো, বাট এখন বাসে না, শুধু ঘৃণা করে শীতলকে। শীতল তো কোনো দোষ করেনি, তবে তাকে কেন কষ্ট দিচ্ছে রাজ? পুরো বাড়ি খালি, সবাই ময়মনসিংহে গিয়েছে বেড়াতে, কবে আসবে কে জানে। টিভিতে একটা চ্যানেলে খুব সুন্দর একটা সিনেমা হচ্ছে, নায়ক ভীষণ ভালোবাসে নায়িকাকে। হিরোটা দেখতে অনেকটা রাজের মতো মনে হলো, আর হিরোইনকে শীতল সে ভেবে ফেলল। কলেজ চুরি করে হিরোর সাথে দেখা করা, হাত ধরে খালি রাস্তা দিয়ে হাঁটা, চটপটি ফুচকা আর বাদাম খাওয়া। হিরোটা অনেক রোমান্টিক আর দেখতেও রাজের মতো ড্রেসিং স্মার্ট। সিনেমার শেষে হিরো আর হিরোইনের বিয়ে হয়, তারা সুখের সংসারে ভাসতে থাকে। শীতল সিনেমাতে রাজ আর নিজেকে কল্পনা করছিল, যদি রাজও হিরোর মতো তাকে ভালোবাসতো, তাহলে তার জীবনটাও হিরোইনের মতো সুখের হতো। শীতল কখনো কাউকে ভালোবাসেনি, সে তার স্বামীর জন্য সব ভালোবাসা রেখে দিয়েছিল। প্রতিটা মেয়েই মনে মনে একটা সুখের সংসার কল্পনা করে, যার স্বামী অনেক ভালোবাসবে তাকে। শীতলে দেখেছিল এমন স্বপ্ন, বাট সেসব শুধুই স্বপ্ন। রাজ তাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেবে না, তাকে শুধু ব্যবহার করবে আর সারা জীবন তিলে তিলে কষ্ট দেবে তাকে। এদিকে শীতলের মা বলেছেন রাজকে নিয়ে সারা জীবন সংসার করতে। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। মায়ের দেওয়া কথা রাখবে কিভাবে? রাজ তো সবসময় শীতলকে দেখলে রোজার কথা মনে করে, আর শীতলকে নানাভাবে কষ্ট দিয়ে প্রতিশোধ নিয়ে মনের জ্বালা মেটায়। রাজ ওকে কখনো মেনে নেবে না, যা করার শীতলকেই করতে হবে। রাজের মতো লোককে যেভাবেই হোক আগের রূপে আনতে হবে। সব কিছুই সম্ভব হবে শীতলের ভালোবাসা দিয়ে, রাজের যত রাগ অভিমান দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারলে। বিকালে আজ বাড়িতে এসে দুপুরের খাবার খাচ্ছে, রেস্তোরাঁর নয়, শীতলের হাতের খাবার। রাজ প্রথমে অবাক হয়েছিল কিছুটা। শীতল ডায়েরি থেকে রাজের পছন্দের খাবারের কথা জেনে রান্না করেছে। শীতলের হাতের রান্না বেশ ভালো, সবাই তার রান্না খেয়ে সারা জীবন মনে রাখবে এমন রান্না করেও। শীতল জানে মানুষকে ইমপ্রেস করতে হলে রান্না হলো সবচেয়ে বড় হাতিয়ার। রাজ চুপচাপ খাবারগুলো খেলো। শীতল খেয়েছে কিনা তা একবারও জিজ্ঞাসা করেনি। রাজ যখন খাবার খাচ্ছিল তখন রাজকে একদম ইনোসেন্টের মতো লাগছিল। শীতলের অনেক মায়া হচ্ছে রাজের জন্য। যে বোনকে সে এত ভালোবাসতো সে বোন অকালে চলে গেল।
শীতলের বড্ড ইচ্ছে হচ্ছে রাজকে একটু সান্ত্বনা দিতে, বাট তার সাহস নেই সান্ত্বনা দেওয়ার। রাজ খেয়ে একবার শীতলের দিকে তাকালো। শীতল ভাবলো তার প্রশংসা করবে, বাট কিছুই করলো না। চুপচাপ উঠে রুমে চলে গেল। শীতল কিছুটা কষ্ট পেল। সারা দুপুর এত কষ্ট করে রান্না করলো, আর রাজ একটা ধন্যবাদও দিল না। শীতল রুমে গিয়ে দেখলো রাজ উপর হয়ে শুয়ে আছে। আমার রান্না কেমন হয়েছে? রাজ শীতলের দিকে ভুরুকুসকে তাকালো। রান্না কি ভালো লেগেছে আপনার? ভালো লেগেছে। শীতল খুশি হয়ে বলল, শুধু ভালো লেগেছে? বলেছি ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। তাহলে আমার গিফট? কিসের গিফট? বাড়ি, আমি নতুন বউ হয়ে প্রথম রান্না করলাম। নতুন বউ রান্না করলে তাকে গিফট দিতে হয়। শীতল কথাগুলো নিচে তাকিয়ে ভয়ে ভয়ে বলল। রাজ বিরক্ত হয়ে কতগুলো টাকা ছুড়ে মারল শীতলের গায়ে। রেস্তোরাঁয় বাবুর্চির রান্না ভালো হলে তাকে টিপস দেওয়া হয়, যেটা আমি সবসময় দিয়ে থাকি। শীতল টাকাগুলো তুলে নিয়ে বারান্দায় চলে গেল। বুকটা তার ফেটে যাচ্ছে। তাকে বাবুর্চির সাথে তুলনা করলো রাজ। একটু ধন্যবাদ দিলে কী এমন হতো রাজের? নিজের বোনের প্রতিশোধ নিচ্ছে রাজ। ওর জায়গায় ও তো ঠিকই কাজ করছে। শীতল রাজের পাশে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শীতলকে ডেকে তুলে বলল, পা ব্যথা করছে, একটু টিপে দিতে। শীতলের সেই রকম রাগ হলো। মাঝরাতে কেউ এরকম করে? শীতল বাধ্য হয়ে রাজের পা টিপছে। হাতে কি জোর নেই? আরও জোরে টিপতে থাকো। শীতল পা টিপতে টিপতে রাজের পায়ের কাছেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই রাজ শীতলের কপালে কিস করল। তখনই মাম্মা মাম্মা বলে শীতলকে জড়িয়ে ধরল দুটো মেয়ে। রাজকে পাপা বলে তার কোলেও একটা মেয়ে বসে পড়ল। সম্ভবত মেয়ে দুটো রাজ আর শীতলের মেয়ে। তাদের দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী পরিবার। শীতল রান্নাঘরে রান্না করছে, আর রাজ পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরে চুলের আর গায়ের সুবাস নিচ্ছে। মাঝে মাঝে শীতলের গালে নিজের গাল ঘষছে আর কানে কানে বলছে, আই লাভ ইউ বউ শীতল। শীতল মন ভরে রাজের ভালোবাসা অনুভব করছে আর রান্না করছে। শীতলের বাবা মা ভাইয়া ড্রয়িং রুমে বসে তাদের মেয়েদের সাথে গল্প করছে। দুঃখ যেন উপসে পড়ছে শীতলের সংসারে। শীতল ঘুমের মধ্যেই তার সুখের সাগরে ভাসছে আর মুচকে মুচকে হাসছে। রাজের ধমকে শীতলের ঘুম ভেঙে চুরমার হলো, বাট তার ঘোর এখনও কাটেনি। শীতল রাজকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। রাজ শীতলকে এক ধাক্কা দিয়ে বেড থেকে উঠে পড়ল। হোয়াট ননসেন্স, হোয়াট দ্য হেল উইথ ইউ ব্লাডি ফুল। শীতলের ঘোর ভাঙল। সে বুঝতে পেরেছে কি করেছে রাজের সাথে। শীতল লজ্জায় মাথা নিচু করে আছে। কি হলো, কথা বলছো না কেন? ঘুমের মধ্যে তো আমার সাথে, আর এখন এত লজ্জার কি হলো? যত সব ঢং। রাজ শাওয়ার নিতে চলে গেল। শীতল এখনও লজ্জা পাচ্ছে। উনি কি বলেন? ঘুমের মধ্যে আমি কি করেছি? ছি ছি ছি, উনি কি ভাবছেন আমার সম্বন্ধে? হ্যাঁ, মাথাটা গেছে পুরোপুরিভাবে বোধহয়। রাজ রেডি হয়ে অফিসে চলে গেল। রাজ আর শীতলের তেমন কথা হয় না ঠিকমতো। এই কয়দিনে শীতল রাজকে অবজার্ভ করেছে। রাজের লাইফস্টাইল একেবারে বাঁধিয়ে রাখার মতো। সে সব সময় মেনটেন করে চলে। শীতলের মতো ঢ্যাঁড়স অলস নয় সে। রাজের কথা বলার ধরন জাস্ট অসাধারণ। যদিও শীতলের হার্টবিট ধকধক করে রাজ যখন কথা বলে। শীতল সবসময় এমন ধরনের একটা রাজকুমারের ওয়েটে ছিল, বাট শীতলের কপালে রাজকুমার নামক একটা রাক্ষস এসে জুটেছে। শীতল নিজের ভাগ্য মেনে নিয়েছে, তাই সে রাজের সাথে মানিয়ে চলতে সিদ্ধান্ত নিয়েছে। বাট রাজের মতো সিংহকে নিজের বশে এনে সংসার করা একরকম সোজা কাজ নয়। শীতল অনেকবার চেষ্টা করেছে রাজকে বোঝাতে। সে রাজের সাথে থাকতে চায়, তার সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিতে চায়। সব কিছু ভুলে সুখের সমুদ্রে ভাসতে চায় শীতল। বিকজ বিয়ে তো একবারই হয়। উপরওয়ালার ইচ্ছে হয়েছে বলেই রাজের সাথে তার বিয়ে হয়েছে। শীতল রাজকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। এই তো সেদিন সব ভুলে কিচেনে গিয়েছিল রান্না করতে রাজের পছন্দ মতো। কিচেনে গিয়ে দেখে দুটো শেফ রান্না করছে। রাজ দুটো শেফ এনেছে রান্না করতে, সেটা শীতলকে বলার প্রয়োজনও মনে করলো না। রাজ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। একটা কথা বলবো? আমি কথা না বলতে বললে কি কথা বলবে না? আসলে বলতে চাইছিলাম, আপনি সেফ কেন এনেছেন? আমাকে একবারও বললেন না যে। আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে নাকি? আপনি কথাটা অন্যভাবে নিচ্ছেন। আমি মিন করতে যাচ্ছি, আমি তো আছি, তাহলে শেফ কেন আনতে হবে? রাজ ল্যাপটপ অফ করে শীতলের সামনে এসে দাঁড়ালো। শীতল মাথা নিচু করে শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছে। কেন, তুমি কি সেফ? যার কাজ যেটা তাকে সেটাই করতে হয়। তোমার কাজ হলো শুধুমাত্র বেডে। এখন তোমার কাজ কি অন্যজনকে করতে দেওয়া উচিত? তুমি বললে তোমার কাজ অন্য একজনকে করতে দেওয়া উচিত।
শীতল নিজের কানকে বিশ্বাস করছে না। রাজ তার কথাকে এভাবে ধরে তুলনা করবে। সেদিন শীতল অনেক কেঁদেছিল। শীতল নিজে নিজেই বলল, অনেক হয়েছে, আর থাকবো না রাজের সাথে। একটা অমানুষকে আমি মানুষ বানাতে চেয়েছিলাম, আমাকে বিন্দু মাত্র সম্মান করে না। কেন থাকবো এখানে? কাল সকালে রাজ অফিসে চলে গেলে আমিও চলে যাব, অনেক দূরে। তখন উনি বুঝবেন আমার মূল্য। মাঝরাত, রাজ ঘুমিয়ে আছে আর শীতল জেগে আছে। জেগে জেগে রাজকে দেখছে। কাল সে চলে যাবে। রাজকে আর কখনো দেখতে পাবে না সে। হাজার হোক, রাজ তার স্বামী। রাজের জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। সকালে রাজ অফিসে চলে গেল। শীতল ও ব্যাগপত্র গুছিয়ে নিচে নামলো। বৌরানী কেমন আছো? শীতল চমকে গেল খালাকে দেখে। ময়মনসিংহ থেকে খালার আরও কয়েকদিন পর আসার কথা ছিল, বাট এখনই চলে এসেছেন। তুমি এত সকালে? কি করব আর, তোমাদের কথা মনে হচ্ছে তাই চলে এলাম। আচ্ছা, বাড়িতে সবাই কেমন আছে? ভালো সবাই। তুমি কি কোথাও যাচ্ছ? শীতল চমকে গেল। সত্যিটা বলে দিলে খালা রাজকে ফোন করে বলে দেবে। তারপর রাজ তাকে কখনোই যেতে দেবে না, উল্টো শিকল পরিয়ে বেঁধে রাখবে। না, কোথাও না। বারান্দায় তোমাকে দেখতে পেয়েছিলাম, তাই নিচে এলাম তোমাকে রিসিভ করতে। খালা হাসতে হাসতে ব্যাগ থেকে কিছু বয়াম বের করলো। সবগুলো আচারের বয়াম, ময়মনসিংহ থেকে এনেছেন। খালা বয়ামগুলো রুমের সেলফে এনে রেখে দিলেন। অনেক ধরনের আচার ছিল, জলপাই, চালতা, রসুনের আচার ইত্যাদি। আচারগুলোতে প্রচুর তেল দেওয়া ছিল, আচারগুলোতে ঘি দেওয়া ছিল, আর রসে যেন থই থই করছে আচারগুলো। শীতলের নিমিষেই মন ভালো হয়ে গেল, বাট মাথায় বাড়ি থেকে পালানোর কথা এখনও মনে আছে। বিকালে খালা টিভি দেখছে। শীতলও খালার পাশে ফ্লোরে বসে টিভি দেখছে। সিনেমাতে একটা বউ ছিল যে তার স্বামীকে ভীষণ ভালোবাসতো, বাট তার স্বামী তাকে একটুও ভালোবাসতো না। বউটা খুব ধার্মিক ছিল, তাই তার স্বামীকে ঠিক রাস্তায় নিয়ে আসার জন্য প্রচুর চেষ্টা করতে থাকে। কোনোভাবেই সে হাল ছাড়েনি। শত শত অপমানের পরও বউটা তার স্বামীকে ছেড়ে যায়নি, বরং আরও 3 গুণ ভালোবাসা নিয়ে স্বামীকে ঠিক পথে আনার চেষ্টা করতেই থাকে। বউটা শুধু একটা ডায়লগ বলে সব সময়, একবার না পারলে দেখো শতবার। বউটা সব সময় তার ভালোবাসা নানাভাবে প্রকাশ করে। স্বামী যত অপমান করে, বউটা ততই ভালোবাসে তার স্বামীকে। স্বামীটা বউয়ের এমন ভালোবাসা দেখে বুঝতে পারে তার ভুলগুলো এক সময়, আর তখন তার বউয়ের কাছে মাপ চেয়ে সুখের সংসারে ভাসতে থাকে দুজন। তাদের 2টো ছেলে মেয়ে হয়, যারা তাদের ভালোবাসার ফলস্বরূপ। শীতল সিনেমাটা দেখে অনেক কিছু বুঝতে পারল। উপরওয়ালা তাকে কিছু ইশারা দিয়েছে সিনেমাটার মাধ্যমে। শীতলও ওই বউটার থেকে কম যায় না। ওই বউটা যদি তার স্বামীকে ঠিক করতে পারে, তবে শীতল কেন পারবে না? শীতল কেন ছেড়ে যাবে রাজকে? তাদের বিয়ে তো খোদা তাআলার ইচ্ছে অনুযায়ী হয়েছে। শীতল কখনো হার মানেনি, তাই সে এত সহজে দমে যাওয়ার মেয়ে নয়। রাজকে সে যেভাবেই হোক তার ভালোবাসা দিয়ে সঠিক পথে আনবেই। তাকে বুঝিয়ে দেবে ভালোবাসার থেকে প্রতিশোধ বড় নয়। রাতে রাজ ঘুমিয়ে আছে। শীতলের মাথায় দুষ্টু বুদ্ধি এলো বউটার মতো। সে রাজের পাশে শুয়ে ধীরে ধীরে রাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। শীতলের বেশ ভালো লাগছে রাজকে এভাবে জড়িয়ে ধরে থাকতে। হঠাৎ রাজ শীতলকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গেল। শীতলের ভীষণ রাগ হলো। সে অভিমান করে অন্য পাশে মুখ নিয়ে শুয়ে থাকলো। পরক্ষণে বুঝতে পারল সে কার ওপর রাগ করেছে। যার ওপর রাগ করেছে সে তো জানে না তার উপর কেউ রাগ করে আছে। রাজ তো শীতলের অভিমান রাগ ভাঙাবে না। যা করার তা শীতলকেই করতে হবে। শীতল আবারও রাজকে জড়িয়ে ধরল। রাজ বিরক্ত হয়ে শীতলের দিকে তাকালো। রাজ ভেবেছে শীতল ঘুমের ঘোরে এমন করছে। সে আবারও একটু দূরে সরে গেল। শীতল আবারও তাকে জড়িয়ে ধরল। রাজ এবার সরে আসতেই ফ্লোরে পড়ে গেল। শীতল ঘুমের মধ্যে হাসছে রাজের আড়ালে। রাজ এদিক সেদিক তাকিয়ে নিজেই কিছুটা লজ্জা পেল। তারপর শীতলের পাশে শুয়ে পড়ল। শীতল আবারও তাকে জড়িয়ে ধরল। রাজ আর তাকে ছাড়ানোর চেষ্টা করল না। শীতল মনে মনে বলছে, এখন তবুকে জায়গা করে নিলাম, ধীরে ধীরে মনেও জায়গা করে নেব। বিকজ একবার না পারলে দেখো শতবার। সকালে শীতল ঘুম থেকে উঠে দেখে রাজ নেই। কাল রাতে রাজকে জব্দ করতে পেরে শীতল বেশ খুশি। হঠাৎ রাজ রুমে এসে বলল, জামা কাপড় গুছিয়ে নাও। কেন? শীতল কিছুটা অবাক হয়ে বলল। কক্সবাজারে যাব। শীতল খুশি হয়ে বলল, আমরা কি ঘুরতে যাব? হানিমুনে যাব। মানে আমরা হানিমুনে যাব? সত্যি সত্যি? রাজ রেগে বলল,
এত কথা বলো কেন? রেডি হতে বলেছি, রেডি হও। শীতল খুব সুন্দর করে সেজেগুজে রাজের সাথে এয়ারপোর্টে গেল, বাট লেট হওয়ার জন্য প্লেন মিস করলো তারা। শীতলকে নিয়ে রাজ রেল স্টেশনে গেল, তারপর টিকিট কেটে একটা কামরায় বসলো তারা। তাড়াহুড়োর জন্য কোনো খালি কামরা পায়নি রাজ, শেয়ারে যেতে হচ্ছে তাদের। শীতল এত সুন্দরী লাগছে যে আশেপাশে সবাই তার দিকে হাঁ করে তাকিয়েছে, শুধু রাজ তাকাচ্ছে না একবারও। কিছুক্ষণ পর একটা স্টেশনে তাদের ট্রেনটা থামলো। হঠাৎ একটা ছেলে শীতলের নেকলেস বাইরে থেকে ধরে টান দিল। শীতলের গলা কেটে ব্লিডিং হচ্ছে। শীতল রাজকে ডাকার চেষ্টা করছে, বাট রাজ কানে হেডফোন গুঁজে আছে, সেজন্য শীতলের কথা সে শুনতে পাচ্ছে না। শীতলের প্রায় জান যায় যায় অবস্থা, তবুও রাজের টনক নড়ছে না। যখন ছিনতাইকারী নেকলেসটা ছিঁড়ে ফেলেছে, তখন রাজ সামনে থাকা গ্লাসে শীতলকে খেয়াল করলো। ততক্ষণে লোকটা চলেও গিয়েছিল নেকলেসটা নিয়ে। রাজ শীতলকে কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। শীতল কাঁদো কাঁদো ভাব নিয়ে গলায় হাত দিয়ে রাজের দিকে তাকালো, বিকজ গলা অনেকটা ছিলে গিয়েছে। রাজ শান্ত গলায় বলল, চাপ নিও না ডার্লিং, এরকম নেকলেস এনে দেবো অনেকগুলো। শীতল গলায় হাত দিয়ে ভাবছে হাসবে নাকি কাঁদবে রাজের কথা শুনে। শীতলের গলার দিকে তাকিয়েও কিছু বলছে না। রাজ বলছে নেকলেসের কথা। শীতলের তো আরও বড় কোনো ক্ষতি করতে পারতো লোকটা। শীতল বেশিক্ষণ কান্না আটকে রাখতে পারল না রাজের কথা শুনে, সে কেঁদেই দিল। টেনশন নিও না ডার্লিং, কক্সবাজারে গিয়েই হার কিনে দেবো। শীতল এবার ভ্যা ভ্যা করে জোরে কেঁদে দিল। রাজদের সাথে যারা কামরা শেয়ার করেছিল তারা কতগুলো ব্র্যান্ডের লোক ছিল। সবাই শীতলকে বারবার দেখছিল আর তার প্রশংসা করছিল। শীতল ও রাজকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে কথা বলছিল, বিকজ রাজকে সে এখন বেশি ভয় পায় না। রাজ তো মানুষ, কোনো বাঘ ভাল্লুক বা সিংহ না যে তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। রাজ আপন মনে একবার ল্যাপটপে কাজ করছে আর একবার ঘুমোচ্ছে। শীতলকে দেখছেই না সে। ব্র্যান্ডের ছেলেগুলো শীতলের কাছে আবদার করলো একটা সেলফি তোলার জন্য। শীতল যেই সেলফি তুলতে নেবে, অমনি রাজ ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নামার প্রস্তুতি নিল। শীতলকে না বলে রাজ কামরা থেকে বের হয়ে চলে এলো। শীতলও বাধ্য হয়ে চলে এলো রাজের সাথে সেলফি ছাড়াই। সবাই শীতলকে টাটা দিচ্ছিল আর শীতলে দিচ্ছিল। হোটেল রুম আগেই বুক করে রেখেছে রাজ। রুমে গিয়ে শীতল বেডে গায়ে লিয়ে শুয়ে পড়ল। রাজ ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে রাজ বুঝতে পারলো সে কোনো ড্রেস আনেনি। বাধ্য হয়ে শীতলকে বলল ব্যাগ থেকে ড্রেস দিতে। শীতল প্রথমে ওয়াশরুমের ডোর লক করলো, তারপর ড্রেস ভেতরে ঢুকালো। রাজ তার পোশাকের বদলে শীতলের হাত ধরে টান দিল। শীতল টাল সামলাতে না পেরে রাজের উপর পড়ে গেল। শাওয়ারটা ছাড়াই ছিল, তাই শীতল ভিজে গেল। দুজন খুব কাছাকাছি চলে এলো, যেখান থেকে দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পারা যায়। এক সময় রাজ শীতলের ঠোঁট নিজের ঠোঁটের আওতায় এনে ফেলে। শীতল রাজের স্পর্শ পেয়ে যেন তার মাঝে হারিয়ে গেল। রাজ একসময় শীতলের শাড়ি খুলে ফেলতে চাচ্ছিল। শীতল রাজকে হাত দিয়ে বাধা দেয় আর রাজকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে চলে আসে। রাজ তবুও শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরে আর ঘাড়ে আর পিঠে অজস্র কিস করতে থাকে। শীতল এবার জোরে ধাক্কা দিয়ে রুমে চলে আসে। রুমে এসে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। দুপুরে রাজ আর শীতল হোটেলের রেস্টুরেন্টে যায়। শীতল সেখানে খাবার দেখে চমকে যায়। বিভিন্ন সামুদ্রিক মাছের আইটেম ছিল, কাঁকড়া ভাজা, রূপচাঁদা, আরও কিছু মাছের আইটেম ছিল। মাছের পেটিগুলো দেখতে অসাধারণ লাগছিল, যার থেকে মিষ্টি গন্ধ আসছিল। রাজ কাঁকড়ার খোসা ছাড়িয়ে বেশ মজা নিয়ে খাচ্ছে। শীতল কখনো কাঁকড়া খায়নি, তাই সে চেষ্টা করেও খেতে পাচ্ছে না। আমাকে একটু কাঁকড়া ভাজা খাইয়ে দেবেন? তোমার হাত পা সব আছে, তাহলে আমি কেন খাওয়াবো? আসলে আগে কখনো আমি কাঁকড়া ভাজা খাইনি, তাই তো খেতে পারছি না। শীতল সবার সামনে কাকুতি মিনতি করছে রাজকে খাইয়ে দিতে। সেখানকার সবাই বিষয়টা দেখছে। রাজ রেগে একাকার হয়ে শীতলকে খাইয়ে দিচ্ছে, খোসা ছাড়িয়ে কাঁকড়া খাওয়াচ্ছে, রসালো গরম গরম। শীতল খেয়ে বেশ মজা পাচ্ছে। কাঁকড়ার থেকে রাজের হাতটা বেশি মজা লাগছে শীতলের। শীতল চেটে চেটে রাজের হাত খাচ্ছে, যেন রাজের হাতে কোনো অমৃত আছে। শীতল এত খেতে পারে সেটা শীতল জানতো না। প্রায় 1 ঘন্টা ধরে রাজের হাতে খেলো সে। রাজ তো রেগে রেগে শিং মাছ হচ্ছে, যেন একা পেলেই শীতলকে গুঁতো দেবে। হয়েছে, আর খাবো না। রাতের জন্য আপনার হাতকে বাঁচিয়ে রাখুন প্লিজ। এত খাদক তুমি জানতাম না তো। কাঁকড়ার জায়গায় আমার হাতকেই খেয়ে ফেলেছো, রাক্ষস মেয়ে একটা। রাতে রাজ কাজ শেষ করে বেডে শুয়ে আছে। শীতল নাইট গ্রাউন্ড পরে পারফিউম দিয়ে রাজের পাশে শুয়ে পড়ল। রাজ আপন মনে ঘুমোচ্ছে।
শীতল সিনেমার বইয়ের মতোই রাজের গায়ে হাত পা ছুঁড়ে মারতে থাকলো। রাজ ভাবছে শীতল ঘুমের ঘরে এমন করছে। রাজ যতবার শীতলকে ঠিক করে শুয়ে দিচ্ছে ততবারই শীতল হাত পা দিয়ে রাজকে মারছে আর জড়িয়ে ধরছে। রাজ রেগে সোফায় গিয়ে শুয়ে থাকলো। শীতলের ভীষণ মন খারাপ হলো, কান্না পাচ্ছে তার। শীতল হার মানবে না, বিকজ একবার না পারলে দেখো শতবার। শীতল ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিল। ফিরে এসে দেখে রাজ বেডে উপুড় হয়ে শুয়ে আছে। কথায় আছে বয়সের দোষ শীতলেরও হয়েছে, তাই সে রাজকে এভাবে দেখে আবারও বেডে গিয়ে কিছুক্ষণ চুপচাপ থেকে জড়িয়ে ধরল। রাজ ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হার মেনে নিল। শীতলের গায়ের ছোঁয়া পেয়ে রাজ নিয়ে নিজেকে ঠিক রাখতে পারল না। সে শীতলকে নিয়ে নিজের করে নিল। শীতল এবার নিজের ফাঁদে পড়ল। সে চেয়েছিল রাজ তাকে ভালোবেসে জড়িয়ে ধরবে, বাট রাজ এখন অন্য কিছু করবে। শীতল নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, বাট পারল না। সকালে শীতলের ঘুম ভাঙল। রাজ পাশে ছিল না, সে তার আগে উঠে পড়েছে। শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে রুমে এলো। তখনই রুমে ওয়েটার ঢুকলো। ম্যাম, আপনাকে স্যার নিচে যেতে বলেছে রেডি হয়ে, তাড়াতাড়ি আসুন প্লিজ। শীতল বেশ অবাক হলো। সে ভাবছে রাজ তাকে অপমান আর কষ্ট দেওয়ার জন্য নতুন কোনো প্ল্যান করেছে কিনা। শীতলের কপালে কী আছে তা উপরওয়ালাই জানে। শীতল খুব সুন্দর করে সেজে নিচে একটা রেস্টুরেন্টে গেল যেখানে রাজ যেতে বলেছিল। শীতল আকাশি রঙের শাড়ি পরে, চোখে মোটা কাজল দিয়ে, হাতে কাচের লাল চুড়ি পরে সেজেছে রাজের জন্য। চুলগুলো শ্যাম্পু করে ছড়িয়ে রেখেছে শীতল। শীতল সেখানে গিয়ে বুঝতে পারল রাজ তার ফরেনার ক্লায়েন্টদের সাথে মিট করছে। সবাই শীতলকে দেখে চমকে গেল। শীতল এতটাই সুন্দরী যে দেখবে সে তাকিয়েই থাকবে। শীতল কখনো ভাবতেই পারেনি রাজ তার সাথে এমন বিহেভ করবে। রাজ সবার সাথে শীতলকে জিএফ হিসেবে পরিচয় দিয়েছে। শীতলের চোখের পানি টলমল করছে। কাজল লেপ্টে গেল চোখের পানিতে। এটাই কি তাহলে রাজের সারপ্রাইজ ছিল শীতলের জন্য? শীতল আসলেই সারপ্রাইজ হলো। শীতল জিএফ হিসেবেও খুব প্রশংসা পেল ফরেনারদের কাছ থেকে। রাজ একবারও শীতলের দিকে তাকালো না পর্যন্ত। সবাই যেখানে হাঁ করে তাকিয়েছিল। সকালে সবার সাথে রাজ আর শীতল ব্রেকফাস্ট করলো। রুমে বসে বসে রাজ তার ক্লায়েন্টের সাথে ল্যাপটপে মিটিং করছে, আর শীতল হোটেলের রুমের বারান্দায় দাঁড়িয়ে সমুদ্র দেখছে। মাঝে মাঝে শুধু আর চোখে তাকাচ্ছে রাজের দিকে। শীতল প্রথমে মন খারাপ করলেও পরে মেনে নিয়েছে রাজের অপমান। রাজ তবুও তাকে জিএফ হিসেবে পরিচয় দিয়েছে সবার কাছে। অন্তত তাকে কোনো সম্পর্কের সাথে জড়িয়েছে রাজ। এখন জিএফ হিসেবে পরিচয় দিয়েছে, পরে ওয়াইফ হিসেবে পরিচয় দেবে, বিকজ একবার না পারিলে দেখো শতবার। শীতল সহজে হার মানার পাত্রী নয়। শীতল সমুদ্র পাড়ে একটা দৃশ্য দেখতে পেল। একটা ভিক্ষুক তার খোড়া স্ত্রীকে কাঁধে করে নিয়ে ভিক্ষা করছে। কতটা ভালোবাসা থাকলে এমন করতে পারে একজন স্বামী। ভিক্ষুককে দেখে ক্লান্ত মনে হচ্ছে না, বিকজ তার মুখে কোনো ক্লান্তি বা হতাশার ছায়া দেখতে পারছে না শীতল। সব কিছুই আসলে ভালোবাসা। ভিক্ষুক তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই তো নিজের সাথে সাথে রাখে। শীতলের বেশ হিংসা হলো ভিক্ষুকের স্ত্রীর ওপর, বিকজ তাকে তার স্বামী বিন্দুমাত্রও ভালোবাসে না। শীতলের বেশ আফসোস হচ্ছে। তার মনে হচ্ছে রাজ যদি কোনো ভিক্ষুক হতো তাহলে নিশ্চয়ই রাজও তাকে এভাবে কাছে রাখত। দুপুরে রেস্তোরাঁয় বসে বসে প্রায় 1 ঘন্টা যাবৎ মেনু কার্ড দেখছে শীতল। কোথাও কাঁকড়ার কোনো মেনু পাওয়া যাচ্ছে না। শীতল এখন রাজের হাত থেকে খেতে ইচ্ছে করছে। রাজের হাতে এত মধু আছে সেটা শীতলের জানা ছিল না। রাজের হাত থেকে শীতলের খাবার খাওয়ার একটাই উপায়, সেটা হলো কাঁকড়া। শীতল কাঁকড়ার খোসা ছাড়াতে জানে না, তাই রাজ বাধ্য হবে শীতলকে খাওয়াতে। শীতলের ব্যাড লাক, বিকজ কাঁকড়ার কোনো আইটেম পাওয়া গেল না। শীতল হতাশ হয়ে মেনু কার্ড রেখে সামনে তাকালো। রাজ শীতলের দিকে ভয়াবহ দৃষ্টিতে তাকিয়েছে, যেন এখনই চিতাবাঘের মতো শীতলকে খেয়ে ফেলবে। 1 ঘন্টা লাগিয়ে দিলে খাবার অর্ডার দিতেই? তাহলে খাবো কখন? এখানে আমার কিছু ক্লায়েন্ট আছে, তাদের সঙ্গে মিটিং করতে এসেছি। তাদের সাথে জিএফ আছে, তাই আমাকে তোমায় এখানে জিএফ হিসেবে আনতে হয়েছে ভদ্রতার খাতিরে। তুমি আমার কতটুকু সময় ওয়েস্ট করেছো জানো? ইউ ব্লাডি ফুল লেডি। সরি। এখন কিছু খেয়ে আমায় উদ্ধার করো। শীতল একটা ভেজিটেবল ডিশ একটু একটু খাচ্ছে আর রাজের দিকে তাকাচ্ছে। রাজ প্রায় 20 রকমের আইটেম খাচ্ছে, একের পর এক গপাগপ খাচ্ছে। রাজ এত খায়, বাট তার স্বাস্থ্য এত ফিট কেন? রাজের বডি একেবারে স্টিল বডি। শীতল এত খেলে তো 2 দিনেই বেলুন হয়ে যাবে। শীতল কথাটা বলেই হাসল। ইউ স্টুপিড গার্ল,
ওয়াই আর ইউ লাফিং টু জাস্ট লাইক এ ক্রেজি গার্ল? জি মানে হোয়াট এভার, এখানে বসে থাকবে নাকি আমার সাথে রুমে যাবে? শীতল রাজের পেছন পেছন হোটেলে যাচ্ছে। রাজ হনহন করে সামনে এগোচ্ছে আর শীতল বেচারি হাঁপিয়ে যাচ্ছে রাজের সাথে হেঁটে। শীতল একটা জিনিস দেখালো, সম্ভবত কোনো দম্পতি হবে হয়তো। সে তার ওয়াইফকে কোলে করে সিঁড়িতে হেঁটে যাচ্ছে। রাজের এখানে এসে ব্যায়াম হয়নি, তাই লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে রুমে যাচ্ছে। অ্যান্ড শীতলকেও রাজের সাথে যেতে হচ্ছে। শীতল হঠাৎ চিৎকার করে উঠল। রাজ তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখল শীতল ফ্লোরে বসে আছে। এখানে বসে আছো কেন? আবার কি ড্রামা শুরু করলে? আমি ড্রামা করছি না, আসলে আমার পা মচকে গিয়েছে। শীতল মাথা নিচু করে তাকিয়ে আছে। রাজ শীতলকে কিছু না বলেই তাকে কোলে করে নিয়ে হাঁটতে শুরু করলো। শীতল চোখ বন্ধ করে রাজের বুকের সাথে লেপ্টে আছে। রাজের বুকের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে সে। রাজের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে শীতল। শীতলেরও হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে, বিকজ রাজ থেকে ওই প্রথম কোলে করে নিয়েছে। রুমে এসে রাজ থপ করে শীতলকে বেডে ফেলে দিল আর নিজেও আটকে গেল শীতলের সাথে। শীতলের চুল রাজের শার্টের বোতামে আটকে আছে। দুজনেই দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না। শীতল আর রাজ দুজন দুজনের এত কাছে যে দুজনের প্রতিটি নিঃশ্বাস শোনা যাচ্ছে। রাজ বোতাম ছাড়াতে গিয়ে শীতলের উপর পড়ে গেল। রাজ নিজেকে কন্ট্রোল করতে না পেরে শীতলকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করল। শীতল চোখ বন্ধ করে রাজের ডাকে সাড়া দিল। রাজ এক পর্যায়ে পাগলের মতো শীতলকে ভালোবাসতে শুরু করে। মনে হচ্ছে সব যন্ত্রণা সব শীতলের উপর দিয়ে মেটাচ্ছে। শীতলের ভীষণ কষ্ট লাগছে রাজের এমন বিহেভিয়ারে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে শীতল, বাট রাজ তাকে ছাড়ছে না। হঠাৎ রাজের ফোন বেজে ওঠে আর রাজ শীতলকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের বাইরে চলে গেল। শীতল বেড থেকে উঠে আয়নায় গিয়ে নিজেকে দেখল। ঠোঁট ফুলে গিয়েছে আর গায়ের অনেক জায়গায় রাজের দেওয়া চিহ্ন। এগুলো যদি ভালোবাসার চিহ্ন হতো তাহলে এত ব্যথা করতো না, বরং ভীষণ সুখ অনুভব করত সে। রাজ শীতলকে সবসময় শুধু ব্যবহারের বস্তু হিসেবে ব্যবহার করে। বিকালে শীতলের পীড়াপিড়িতে সমুদ্র দেখতে গেল দুজন। রাজ হাঁটছে আর তার পাশে শীতলও হাঁটছে। রাজ আর শীতল হাঁটতে হাঁটতে একটা বিশেষ জায়গায় চলে গেল, যেখানে শীতলের নূপুর পড়ে গিয়েছিল। আর রাজ তার জীবনের পরোয়া না করে ঝাঁপ দিয়ে নূপুর উদ্ধার করেছিল। রাজ আনমনে জায়গাটা দেখে হাসি দিল। শীতল জায়গাটা দেখে রাজের দিকে তাকিয়ে থাকলো। রাজের চোখে চোখ পড়তেই শীতল তার জন্য অসীম ভালোবাসা আর ঘৃণা দেখতে পেল। শীতল মনে মনে ঠিক করলো এখান থেকে গিয়ে রোদের সাথে কথা বলবে আর রাজকে সব সত্যির মুখোমুখি করবে। শীতল তাকে ভালোবাসে সেটাও বলা দরকার। হতে পারে রাজ সব ভুলে গিয়ে শীতলকে মেনে নেবে আর নিজের করা অন্যায়ের জন্য অনুতপ্ত হবে। রাত হয়েছে, শীতল আর রাজ ডিনার করছে। রাজ আপন মনে খাচ্ছে আর শীতল শুধু রাজকে দেখছে। খাবার খেতে খেতে রাজ বলল, আমি কি কোনো খাবার? মানে মানে হলো খাবার না খেয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো খাবার নই যে আমায় দেখে ক্ষুধা নিবারণ করছো। আমি কোথায় তাকালাম? আমার সাথে বেশি চালাকি করবে না, এখন খাও চুপচাপ। খেয়ে এনার্জি তৈরি করো যেন আমার দেওয়া ব্যথা সহ্য করতে পারো। রাজ উপুড় হয়ে বেডে শুয়ে আছে। শীতল ওয়াশরুম থেকেই বেরোতে নিলেই জ্ঞান হারায়। শীতল ফ্লোরে পড়ে যাওয়ায় বেশ শব্দ হয়। রাজ শোয়া থেকে উঠে পড়ে। শীতলের চোখ খুলতেই সে ডক্টরকে দেখতে পেল আর রাজকে রহস্যময়ভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখল। শীতলের বিষয়টা অবাক লাগলো। রাজ শুধু তাকিয়েছে। ডক্টর বলল, রাজ, আপনার কিছু টেস্ট লিখে দিয়েছি। রাজ, আপনি আপনার ওয়াইফের টেস্ট করিয়ে নেবেন তাড়াতাড়ি। ধারণা করছি আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ডক্টর চলে গেল ফিস নিয়ে। শীতল চমকে গেল কথা শুনে ডক্টরের। রাজও বেশ অবাক হয়েছে। রাজ ইজি চেয়ারে বসে বসে চিন্তা করছে। রাজ্যের চিন্তা ভর করেছে তাকে। অন্যদিকে শীতল হঠাৎ বেশ খুশি খুশি অনুভব করলো। সে ভাবছে যদি সে মা হয় তাহলে রাজ তাকে মেনে নিতে বাধ্য। রাজও বাবা হবে। প্রতিটা পার্সন বাবা মা হতে চায়। বাবা হওয়ার অনুভূতি রাজকে পাল্টে দিতে পারে। শীতলের ইচ্ছে করছে এখনই টেস্ট করিয়ে নিশ্চিত হতে সে কি আদৌ মা হতে চলেছে নাকি। রাত 12টা বাজে। শীতল খুশিতে ঘুমিয়ে আছে। রাজ বেডে গিয়ে ঘুমন্ত শীতলকে দেখল, তারপর শীতলের পাশে ঘুমিয়ে পড়ল। রাতে আর রাজ শীতলের কাছে গেল না, শীতলকে বিরক্তও করল না। শীতল ঘুমায়নি, সে রাজের ওয়েট করছিল। রাজ ঘুমিয়েছে একটু নিশ্চিত হতেই শীতল তার দুষ্টামি শুরু করলো।
শীতল তার হাত পা রাজের উপর ছুঁড়ে মারল। ইচ্ছে করে রাজকে জড়িয়ে ধরল। রাজ সব বুঝতে পারছে, সে কিছু বলছে না, চুপচাপ শীতলের দুষ্টামি সহ্য করছে। রাজ ভাবছে শীতল ঘুমের মধ্যে এমন করছে। সকালে শীতলের ঘুম ভাঙতেই রাজকে পাশে দেখল না। রাজ আগেই উঠে পড়েছে। শীতল খুশি মনে ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে রুমে এসে দেখল ব্রেকফাস্ট গুছিয়ে দিচ্ছে একটা সার্ভেন্ট। সার্ভেন্ট চলে যাওয়ার সময় বলল, আর আপনার জন্য ব্রেকফাস্ট এখানে আনতে বলেছিল। আপনার কষ্ট করে নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শীতল ভাবছে প্রেগন্যান্সির জন্য এই রাস্তার খেয়াল রাখতে শুরু করেছে। যাই হোক, রাস্তাকে কিছুদিনের মধ্যে মেনেও নেবে। শীতল নাস্তা করতে বসলো। সব খাবারগুলো বেশ স্বাস্থ্যসম্মত, কয়েক রকমের ফলও ছিল। রাজ রুমে এসে দেখলো শীতল নাস্তা সেরে একেবারে শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল রেডি হয়েছো কেন? কোথাও যাবে তুমি? আমি তো আপনার জন্য বসে আছি, আজকেই টেস্ট করাবো আমাদের। রাজ চমকে গেল। আমাদের মানে? আমাকেও টেস্ট করাতে হবে কি? বাবা হওয়ার জন্য আমাকেও টেস্ট করতে হবে? আরে না না, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি আমার টেস্ট করাতে হয়, আপনাকে তো আমার সাথে যেতে হবে। শীতল ধরেই নিয়েছে সে মা হতে চলেছে, যেটা রাজ তার চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছে। এখন টেস্ট করাতে পারবো না, ঢাকা গিয়ে টেস্ট করাবো। কাল সকালে রওনা হবে। প্লেনের টিকিট কেনা হয়ে গেছে। শীতলের মন একটু খারাপ হলো। ভেবেছিল আজকেই টেস্ট করিয়ে বসে থেকে রেজাল্ট আনবে। রাজ হোটেলের বাইরে ক্লায়েন্টের সাথে ডিল করে সব কাজ গুছিয়ে নিচ্ছে। শীতল বারান্দায় বসে বসে পেটে হাত দিয়ে অনাগত বেবিকে ফিল করার চেষ্টা করছে। জানিস, তোর বাবা তোর মাকে একটু সহ্য করতে পারে না, একটু ভালোবাসে না। কখনো ভালোবেসে শীতল বলে ডাকে না, কখনো ভালোবেসে কাছে টেনে আদর করে না। তুই এলে তোর বাবা পাল্টে যাবে, তোর মায়ের সব দুঃখ চলে যাবে। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। দুপুরে রাজ রুমে এসে শীতলের জন্য রুমেই খাবার অর্ডার করলো। শীতলের পছন্দের সব খাবার অর্ডার করেছে রাজ। চিংড়ির মালাইকারি, চিতল মাছের পেটি অ্যান্ড বিখ্যাত কাঁকড়া ভাজা। রাজ খোসা ছাড়িয়ে শীতলকে খাইয়ে দিচ্ছে। শীতল চেটেপুটে খাবারের থেকেই রাজের হাত খেলো। বিকালে শীতলকে নিয়ে শপিংয়ে গেল। শীতলের পীড়াপিড়িতে রাজ যেতে বাধ্য হয়েছে। শীতল কালো শাড়ি পরল, কালো টিপ, লাল চুড়ি আর কড়া লাল লিপস্টিক মাখলো ঠোঁটে। চুলগুলো এলোমেলো করে ছড়িয়ে রাখলো শ্যাম্পু করে। রাজও আজ ফর্মাল ড্রেস আপ পরেছে, কোট বাদ দিয়ে। কালো শার্ট প্যান্ট, কালো হ্যান্ড ওয়াশ, কালো শ্যুজ আর চুলগুলো জেল দিয়ে স্পাইক করেছে। রাজের গায়ের রং বেশ ফর্সা। সব মিলিয়ে রাজকে জাস্ট সেই লেভেলের হ্যান্ডসাম লাগছে। রাজ ড্রাইভ করছে। শীতল বাইরের দৃশ্য দেখছে আর রাজকে দেখছে। রাজকে আজ বেশি সুন্দর লাগছে। রাজ একবারও শীতলকে লক্ষ্য করেনি। শীতল আর রাজ অনেক শপিং করলো। শীতল সবার জন্য শপিং করলো, কাজলের জন্য করলো। শীতল ঠিক করেছে ফিরে গিয়ে কাজলের রহস্য জানবে। শপিং মলের সব মেয়েরা রাজকে দেখে তাকিয়ে রইল। সবাই সেলফির জন্য রাজকে কাকুতি মিনতি করলো। রাজ বেশ বিরক্ত হলো আর রেগেও গেল। রাজ রাগে ড্রাইভ করছে। শীতল চুপচাপ বসে আছে। আচ্ছা, ওই মেয়েগুলোর সাথে একটু সেলফি তুললে কি হতো? আল্লাহ আপনাকে এত হ্যান্ডসাম বানিয়েছে বলে এরকম দেমাগ দেখাবেন? শীতলের কথা শেষ হতেই রাজ ড্রাইভ থামালো রোডের একপাশে। বেশ রাত হয়েছে, তবুও চাঁদের আলোয় রাজের রাগী চেহারা দেখতে পেল শীতল। শীতল কিছু বলার আগেই রাজ তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বেশ জোরে জোরে রাজ শীতলকে, ওই মেয়েগুলোর রাগ শীতলের উপর মিটালো রাজ। রুমে এসে শীতল আয়নায় নিজের লাল মুখ দেখে অনেক রেগে গেল। রাজের ফেসও লাল হয়েছে লিপস্টিকের দাগে। সকালে ফ্ল্যাটে রাজ আর শীতল ঢাকায় চলে গেল। শীতল বাইরে থেকে কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে শীতল চমকে গেল। তার ধারণা ছিল সেই হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দরী। বান্ধবীরা তাই বলতো অবশ্য। শীতল এই মেয়েকে দেখে মনে হলো বিশ্বের 4 জন সুন্দরীর মধ্যে এই মেয়েও একজন। হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, ক্লিওপেট্রা আর এই মেয়ে। মুখে একগাল হাসি নিয়ে মেয়েটা বলল, বৌরানী ভিতরে আসুন। মেয়েটাকে এখন অচেনা লাগছে। সম্ভবত স্কার্ফ পরেছে মাথায় আর পরনে গ্রাউন পরেছে হাঁটুর নিচ পর্যন্ত, প্রায় পায়ের গোড়ালির কিছুটা উপর পর্যন্ত। ঠোঁটে হালকা সুগার লিপস্টিক দিয়েছে, চোখে গাঢ় কাজল মেখেছে মেয়েটা। এগুলোর জন্য মেয়েটাকে চেনা যাচ্ছে না। মেয়েটার মুখে হাসি লেগে থাকে সব সময়। মেয়েটা হাসি মুখ নিয়ে দরজায় লক করে বলল, বৌরানী ভেতরে আসতে পারি?
হ্যাঁ অবশ্যই। আপনাদের বাড়ি আর আপনি আসবেন তার জন্য আবার জিজ্ঞাসা করতে হয়? কারো ঘরে ঢুকতে নিলে লক করে বলে ঢুকতে হয়। ফিসফিস করে কথাটা বলে হেসে দিল হো হো করে। আপনার নাম কি কাজল? কাজল ভুরুকুসকে বলল, জি হ্যাঁ, আপনি আমাকে এতদিন ধরে দেখেননি তো, তাই বলছেন আমার নাম কাজল কিনা। আমি স্পষ্ট ভাষী, তাই আপনাকে বলি কেন আপনার সাথে দেখা করতে আসেনি। আসলে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলতো আমি নাকি এশিয়ার সবচেয়ে সুন্দরী নারী। এতদিন আমি এটাই ভাবতাম, আমার মতো সুন্দরী কেউ নেই পুরো এশিয়াতে। বাট দাদা ভাইয়ের কাছে আপনার ছবি দেখে আমি চমকে গিয়েছিলাম। বাবা, বিকজ আপনি আমার মতো একজন এশিয়ার সুন্দরী। আমার আপনাকে হিংসে হচ্ছিল, তাই আমি দেখা করিনি। আমার মতো সুন্দরীকে আমি সহ্য করতে পারি না, এইটা আমার অ্যালার্জি। বাট আপনাকে আমার ভালো লেগেছে খুব, খুব বললে, বিকজ আপনি আমাদের রাজদাদা ভাইয়ের মতো একটা চিতাবাঘের সাথে সংসার করছেন। আপনাদের দেখে মনে হয় হ্যাপি কাপল, এই জন্য তো আপনাকে একবারও বাবার বাড়ি যেতে দেয়নি দাদা ভাই। কথাগুলো মেয়েটা একদমই বলে হেসে দিল আবারও হো হো করে। শীতলের মেয়েটাকে বেশ ভালো লাগলো। মেয়েটা এত কথা বলতে পারে যে কথা শুনেই কেউ ওর প্রেমে পড়ে যাবে। আচ্ছা কাজল, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার দাদাভাইয়ের বউ বলে আপনার থেকে বেশি বয়স্ক নই। আপনিও তো আমায় আপনি করে বলছেন, আমি আপনার সমবয়সী হব। ঠিক আছে, এখন থেকে আমরা তুমি করে বলবো একে অপরকে। ঠিক আছে বুড়ানি। আচ্ছা আমি এখন আসি, তুমি বরং দাদা ভাইয়ের জন্য ওয়েট করো। কেন, তুমি কোথাও বের হবে? জি হ্যাঁ, বের হব। কথাটা বলেই কাজল মাথার স্কার্ফটা খুলে ফেলল। রোদের আলোতে কাজলের চুলগুলো সোনালি রং ধারণ করেছে, আর কাজলের মুখের হাসি যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। শীতলের কাজলকে খুব পছন্দ হলো। শীতলের এখন আর একা এত বাড়িতে থাকতে হবে না, একজন সাথী হলো তার। যেমন তেমন সাথী না, একেবারে তার প্রতিদ্বন্দ্বী। রাত হয়েছে, রাজ এখনও বাসায় আসেনি। সে দুপুরে বাড়িতে দিয়ে শীতলকে না বলে কোথায় যেন চলে গিয়েছে রাজ। ইজি চেয়ারে বসে পেটে হাত বুলাচ্ছে। সে ধরেই নিচ্ছে তার গর্ভে রাজের সন্তান এসেছে। হঠাৎ রাজ রুমে এলো। দরজায় জোরে লক করে দিয়ে ওয়াশরুমে চলে গেল রাজ। যাওয়ার সময় শীতলকে একবার দেখল রাজ। শীতল ইজি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রইল রাজের আসার শব্দ শুনে। রাজ ওয়াশরুমে গিয়ে বুঝতে পারল সে কোনো ড্রেস আনেনি। এদিকে রাজ নিজের ভেজা কাপড়ও খুলে ফেলেছে। রুমে শীতল আছে বলে ওয়াশরুম থেকে বেরোতে পারছে না রাজ। শীতল না থাকলে রাজ এভাবেই বেরিয়ে পড়তো। শীতল ডেস্ক থেকে আমার পোশাক দাও, আমি নিতে ভুলে গিয়েছি। প্রথমবার রাজ শীতলকে কোমলভাবে তার কোনো কাজ করার কথা বলল শীতলকে। শীতল খুশি মনে ডেস্ক থেকে রাজের পোশাক বের করে কিছুক্ষণ ঘ্রাণ নিল, কারণ এই পোশাকগুলোতে রাজের গায়ের অমায়িক গন্ধ লেগে আছে। শীতল রাজের সাথে থাকতে থাকতে রাজের সব কিছুকেই ভালোবেসে ফেলেছে। রাজের সব কিছুই তার ভীষণ রকম ভালো লাগে। শীতল পোশাকগুলো নিয়ে নক করলো। রাজ ডোর ওপেন করে ড্রেসের বদলে শীতলের হাত ধরে টান দিল। শীতল টাল সামলাতে না পেরে রাজের ওপর পড়ে গেল। রাজ আর শীতল শাওয়ারের নিচে পড়ে আছে, আর টপ টপ করে ঝর্ণার পানি পড়ছে উপর থেকে। শীতল পুরো কাক ভেজা হয়ে আছে। রাজের গায়ের ছোঁয়ায় শীতলের শারীরিক যেন শিহরিত হচ্ছে বারবার। রাজ শীতলের একটু কাছে আসতে শীতল রাজকে ধাক্কা মেরে দূরে ঠেলে দিয়ে উঠে পড়ল। রাজ কিছুটা অপমান বোধ করল। রাজ শীতলকে হ্যাঁচকা টান দিয়ে কাছে এনে গলায় একটা কামড় মারল। শীতল জোরে চিৎকার করতে রাজ নিজের ঠোঁট দিয়ে শীতলের ঠোঁট আঁকড়ে ধরে চিৎকার থামালো। শীতলের চোখগুলো বড় বড় হয়ে গেল। শীতল এবার রাজের তোয়ালে ধরে টান দিল। রাজ নিজেকে একবার অবজার্ভ করল। রাজের গায়ে কিছুই ছিল না। শীতল কিছু সময় চুপ করে রাজকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো। তারপর চোখ বন্ধ করে একটা চিৎকার দিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। শীতল রাজের ভয়ে একেবারে রুমের বাইরে এসে পড়ল, ডেস্ক থেকে একটা শাড়ি নিয়ে। রাজ ভীষণ রকম অপমান ফিল করলো শীতলের এমন বিহেভে। শীতলকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে রাজ, যেন এরকম মজা করতে না পারে রাজের সাথে। শীতল দৌড়ে একটা রুমে ঢুকে ভেজা কাপড় পাল্টে ফেলল। শীতল কাপড় পাল্টে পিছনে তাকিয়ে চমকে গেল। কাজল ভুরুকুসকে শীতলের দিকে তাকিয়েছে। শীতল ভ্যাবাচাকা খেয়ে গেল। তুমি এভাবে কাপড় পাল্টালে কেন?
এত রাতে গোসল? তোমার রুমের বাথরুমে কি আসলে আছে যে তুমি আমার রুমে চেঞ্জ করলে? আসলে আমি কাজল শীতলের এমন বিহেভে হেসে বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার 11 নম্বর প্রপোজার। আমার সেই প্রপোজার ছেলেটা আমাকে দেখলেই কথা বলতে কেঁপে কেঁপে উঠে ভয়ে, আর আমি সেই সুযোগে কথার জালে আটকে ফেলি তাকে, যেমনটা এখন তোমাকে বললাম। ও কাজল, ঢ্যাঁড়সের মতো হাসা বন্ধ করো তো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার কথা শুনে। কাজল শীতলের হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল। তোমাকে একটা কথা বলি বৌরানী, আগে বলো, তোমার কোনো ছেলে ফ্রেন্ডস আছে যে খুব ক্লোজ? না তেমন ক্লোজ না, বাট মোটামুটি। কেন বলো তো? তুমি তো জানো না, আমার একটা ছেলে ফ্রেন্ড আমাকে আবেগে প্রপোজ করে ফেলেছিল, একটা চিঠিও লিখে ফেলেছিল। চিঠিতে একটা খুব অসভ্য কথা লিখেছিল। আমি তো রেগে আগুন। তুমি রেগে যাও কখনো, কত মিষ্টি তুমি। বৌরানী, মাঝখানে কথা বলবে না, আগে শুনো। ঠিক আছে, মুখে আঙুল দিলাম। আমি চিঠি পড়ে ভীষণ রেগে গেলাম আর লজ্জাও পেলাম। আমি অনেকদিন ভার্সিটি যাইনি আর ওর সাথে কথাও বলিনি। তারপর ও আমাকে বারবার ফোন করে, তবুও আমি রেগে রিসিভ করিনি। একদিন রিসিভ করে বসি আর ও আমার কাছে মাফ চায়। আমার মন বিশাল বড়, তাই তো মাফ করে দিলাম, বাট অনেক ঘুরিয়ে মাফ করেছি তাকে। বুঝতে পারলাম, বাট কি অসভ্য কথা বললো? দেখ, এই কথা তোমাকে বলা যাবে না। তোমাকে তো দাদা ভাই এমন কথা বলেই সবসময়, তাই না? কাজল আবার তার মুক্তোর হাসি হাসল। রাজ কফি খেয়ে রুমে চলে আসে। রাজের কফির মগে একটু কফি পড়ে আছে, যেটা বিড়াল শীতলের নজরে পড়ল। চাচা সোফায় বসে পেপার পড়ছে, খালা নিচে বসে তরকারি কুটছে। কাজল হাতে কালো নেল পালিশ দিচ্ছে। শীতল কিচেনে গিয়ে রাজের এঁটো কফি নিয়ে এলো। ইস, রাজের মুখের কফি খেয়ে শীতলের সে কি আনন্দ! শীতলের কাজলের চোখে চোখ পড়তেই কাজল ভুরু কুচকালো। শীতল একটু চমকে গেল। কাজল হেসে দিল। শীতলও হেসে রুমে গেল। রুমে ঢুকতেই কেউ তাকে বেডের মধ্যে ফেলে দিয়ে তার উপর উঠে গেল। আমার তোয়ালে ধরেছিলে কেন? তোমার কাছে আসলে আমাকে ইগনোর করো কেন? এত বড় সাহস তোমার, আমায় ইগনোর করো? শীতলের ভয়ে প্রাণ শুকিয়ে গেল। আসলে আমি শীতল কিছু বলার আগেই রাজ বলল, হুশ, আমি বলবো তুমি শুনবে। জি হ্যাঁ। কাল ডক্টরের কাছে টেস্ট করাতে নিয়ে যাব। টেস্ট যাই হোক, তোমাকে সে অনুযায়ী কষ্ট দেব। আমার সন্তান তোমার গর্ভে আছে বলে ভেবো না সে তোমার হয়ে যাবে। আমার সন্তান তার বাবার মতোই হবে। মাঝরাত, রাজ ঘুমাচ্ছে, শীতল জেগে আছে। টেস্টের কথা ভাবছে সে, না জানি কি রেজাল্ট বের হবে। শীতল নিশ্চিত সে প্রেগনেন্ট, রাজের অংশ সে ধারণ করেছে। এটা ভেবেই শীতল ভীষণ খুশি ফিল করছে। শীতলের মনে একটাই গান বাজছে। সকালে শীতলের ঘুম ভাঙতে শীতল রাজকে দেখতে পেল না। শীতল একদিনও রাজকে ঘুম থেকে উঠে নিজের পাশে দেখতে পারে না। রাজের ঘুমন্ত চেহারা এখনও ভালোভাবে দেখেনি শীতল। শীতল শাড়ি পরতে অভ্যস্ত নয়, তাই তার শাড়ি ঠিক থাকে না কখনোই। ইস, রাজ তাকে সকালের আলোয় এভাবে দেখে প্রতিদিন। রাজ ভাবে নিশ্চয়ই শীতল কত বেহায়া। শীতল সকাল সকাল ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে। চাচা, খালা সবাই বেশ খুশি, শুধু কাজল ছাড়া। সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? চাচা আমার মাথায় হাত রেখে দোয়া করলো আর খালা মিষ্টি মুখ করালো আমায়। খালা বলল, শুভ কাজে মিষ্টি মুখ করলে ভালো হয়। চাচা বলল, রাজের বাবা বেঁচে থাকলে হয়তো তিনি আজকে ময়মনসিংহের মিষ্টি এনে পুরো ঢাকায় বিল্ডিং করত। রাজের সন্তান বলে কথা, রাজের সন্তান হলো এই বংশের প্রদীপ আর উত্তরাধিকার। ওরা শীতল বুঝতে পারলো সবাই বিষয়টা জেনে গিয়েছে। মনে হয় রাজ জানিয়েছেন। যাই হোক, রাজ শীতলকে মেনে নিতে শুরু করেছে। একদিন শীতলকে কাছে টেনে ভালোবাসবে, সেই দিন বেশি দূরে নয়। রাজ উপর থেকে নেমে শার্টের হাতা ফোল্ড করলো। রাজ একটা হলুদ শার্ট পরেছে। হলুদ শার্ট রাজকে মারাত্মক লাগছে। রাজ বলল, কাজল চলো তোমাকে নামিয়ে দেই ভার্সিটিতে। সিকিউরিটি বলল তোমাকে কোনো ছেলে ডিস্টার্ব করছে আজকাল। এত বড় বুকের পাটা কার যে রাজের কাজিনকে টিচ করে? দাদা ভাই, আমি একাই যেতে পারবো। তুমি বৌরানীকে নিয়ে ক্লিনিকে যাও, দেখো কি সিচুয়েশন তোমাদের। বেশি বোঝো তুমি। আগে তোমাকে ভার্সিটিতে নামিয়ে দেব, তারপর ক্লিনিকে যাব আমি।
আর তোমার বউরানী। শীতল বলল, কাজল চলো না, আগে তোমায় নামিয়ে দিই, তারপর না হয় আমরা যাই। উফ বাবা, ঠিক আছে তাই হবে। শীতল আর কাজল পেছনের সিটে বসেছে আর রাজ ড্রাইভারের সিটে বসে বসে ড্রাইভ করছে। কাজলের মনটা খুব খারাপ। শীতল সেটা লক্ষ্য করলো। কি হয়েছে কাজল, তোমার মুড অফ কেন বলো তো? ওই ছেলেকে তোমার দাদা ভাই শাস্তি দেবে তাই মন খারাপ? আরে ধ্যান, কি যে বলো, এরকম আরও অনেককে শাস্তি দিয়েছে দাদা ভাই, আমার বেশ মজাই লেগেছে। তাহলে মুড অফ কেন? আসলে বৌরানী, তোমার কারণে মুড অফ। তুমি কি নিশ্চিত? আর ইউ প্রেগনেন্ট? শীতল বেশ কনফিডেন্টলি বলল। ইয়েস, আই এম প্রেগনেন্ট অ্যান্ড দ্যাটস শিওর। কাজল জানলার দিকে মুখ করে তাকালো। শীতল বেশ অবাক হলো। হঠাৎ রাজ বলল, কাজল, তুমি তো সাইকোলজির স্টুডেন্ট, তোমার তো মানুষের কার্যকলাপ বুঝতে পারার ক্ষমতা আছে। যদিও আমি এসব বিলিভ করি না, তবুও তুমি কয়েকটা প্রমাণ দিয়েছো। তাহলে বলো তো আমি কি বাবা হতে চলেছি? কাজল জানালা দিয়ে তাকিয়েই বলল। দাদা ভাই, সব ক্ষেত্রে আগ থেকে বলা ঠিক না। শীতল আরও চমকে গেল। মানে তুমি কি মিন করছো? বৌরানী, আমি কিছুই মিন করছি না, যা হবে তা ভালোর জন্যই হবে। পরিবেশটা বেশ অস্থির হয়ে উঠল। কাজল পরিস্থিতি শান্ত করার জন্য বলল, আমি এখন বুঝতে পারছি যে ভার্সিটির ওই ছেলেটাকে দাদা ভাই মেরে ভর্তা বানাবে, অ্যান্ড পুরো ভার্সিটির কেউ অনেক দিন পর্যন্ত আমার দিকে তাকাবে না। তাহলে আমাকে আর খাটুনি করে সাজতে হবে না, বিকজ কেউ আমাকে দেখবেই না। কাজল কথাগুলো বলেই হেসে দিল হা হা করে। রাজ আর শীতল দুজনে হেসে ফেলল। রাজ কলেজে গিয়ে সত্যি সত্যি ছেলেটাকে আলু ভর্তা করলো। অন্য সব ছেলেগুলো ভয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। রাজ কাজলকে ক্লাসে দিয়ে শীতলকে নিয়ে ক্লিনিকে গেল। টেস্টও করানো হলো শীতলের। শীতলকে রাজ বাসায় ড্রপ করে অফিসে গেল। যাওয়ার সময় শীতল বলল, আজকে অফিসে না গেলে হয় না? নতুন অতিথির জন্য সুন্দর ফিউচার তৈরি করতে হবে, যার জন্য আমায় অফিসে যেতে হবে। তোমার মতো বাড়িতে বসে থাকলে বিজনেস রোডে নেমে যাবে। শীতল বারান্দায় বসে আছে। তার বেশ দুশ্চিন্তা হচ্ছে, কারণ কাজলের কথাগুলো তাকে বেশ ভাবাচ্ছে। কাজলের কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? শীতল এসব বিশ্বাস করে না, তবুও কাজল এলে তাকে জিজ্ঞাসা করতে হবে। দুপুর হয়েছে। শীতল খাবার খেতে বসে রাজকে কল করে বলল সে খেয়েছে কিনা। রাজ বলল সে মিটিংয়ে আছে, সে খাওয়ার জন্য অফিসে আসেনি। শীতল কল কাটার আগেই রাজ কল কেটে দিল। কাজল সেই কখন ভার্সিটি থেকে এসেছে, নিজের ঘরে দরজা বন্ধ করে সে কি যেন করছে। শীতল অনেক ডাকার পরেও কাজল দরজা খোলেনি, আর দুপুরে খেতেও আসেনি ডাইনিংয়ে। যাই হোক, শীতলের এখন এসব ভাবলে চলবে না, তাকে এখন ভালো মন্দ খেতেই হবে। সে গো আর একা নয়। বিকাল হয়েছে, শীতল বেডে বিশ্রাম নিচ্ছে। তখনই কাজল নক করলো। আসবো বৌরানী? হ্যাঁ এসো কাজল। এটা দেখো তো। কাজল একটা পেপার দিল শীতলের হাতে। লালা কালি দিয়ে কয়েকটা লাইনে বর্ডার দেওয়া আছে। একটা বিজ্ঞাপনের মধ্যে কাজল লাল রেখা টেনেছে। বিজ্ঞাপনটা বেশ অদ্ভুত টাইপ। শীতল জোরে জোরে বিজ্ঞাপনটা পড়ল। আমি একজন সঙ্গ সাথী ছাড়া মানুষ, তাই এই বিজ্ঞাপনটা লিখেছি। আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য আমাকে কেউ সাহায্য করুন। আমার পত্র মিথ্যা হয়ে আমায় কেউ সঙ্গ দিন। কথা দিচ্ছি কেউ বোরিং ফিল করবেন না। সবার জীবনে সাথী থাকা প্রয়োজন। আমি নিতান্তই একজন নিঃসঙ্গ মানুষ, তাই আমাকে কেউ দয়া করে এই নিঃসঙ্গতা থেকে মুক্তি দিন। শীতল বিজ্ঞাপনটা পড়েই কাজলের মতো হাসতে শুরু করলো খিলখিল করে। তুমি হাসছো কেন বৌরানী? হাসবো না কি বলো? ডিজিটাল যুগে কেউ কি চিঠি লিখে নিঃসঙ্গতা দূর করে? কত কিছুই তো আছে যা খুব সহজেই মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। যে বিজ্ঞাপনটা দিয়েছে সে একটা পাগল ছাড়া কিছুই না। বৌরানী, মোটেও তা না। আমার মন বলছে লোকটা পাগল না, সে নিঃসঙ্গতায় ভুগছে। কাজল, তুমি কি এই লোককে চিঠি লেখার কথা ভাবছো? মোটেও এসব করবে না। দেবী উপন্যাস পড়নি? হুমায়ুন স্যারের এই উপন্যাসে একটা পাগল এরকম বিজ্ঞাপন দিয়েছিল। নীলু সেই পাগলের পাল্লায় পড়েছিল। বৌরানী, আমি নীলু নয়, আমাকে ফাঁসানো সস্তা নয়। আজ পর্যন্ত আমি লোকেদের আমার প্রেমে পড়তে বাধ্য করেছি, লোকে বাধ্য হয়েছে, বাট কখনো আমি ফাঁসিনি। কাজল পেপার কাটিংটা নিয়ে চলে গেল রুম থেকে। শীতল বেশ অবাক হলো এরকম বিহেভ দেখে কাজলের।
শীতলের এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। সে যখন স্কুলে পড়তো তখন একটা ছেলের পেন ফ্রেন্ড ছিল। বান্ধবীদের পাল্লায় পড়ে ফ্রেন্ড হয়েছিল শীতল। সেই ফ্রেন্ড বিদেশে থাকে। একদিন হঠাৎ পেন ফ্রেন্ড চিঠি লিখে জানায় সে শীতলের সাথে দেখা করতে তাদের বাড়ি আসবে। শীতল তো ভয় শেষ। দেখা করতে আসলে বাবা আর রোদ ভাইয়া তাকে আস্ত রাখবে না। শীতল বেশ শান্ত সরল মেয়ে, সেটা সবাই জানে। তখন একটা বিশ্রী কাণ্ড হয়েছিল শীতলের সাথে। শীতল তার পেন ফ্রেন্ডকে চিঠি লিখে ফ্রেন্ডশিপ নষ্ট করার কথা বলেছিল। ছেলেটা রেগে শীতলকে বেশ গালাগাল করে চিঠি লিখেছিল। চিঠিতে লিখেছিল, বান্ধবী শীতল, তুমি আমার সাথে এমন করলে ভাবতে পারছি না। মনে রেখো, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার জীবন পাল্টে দেবে। এটা একটা এতিম ছেলের অভিশাপ। যে সময় শীতল বেশ ভয় পেয়েছিল, বাট তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল এসব অভিশাপ বলে কিছু হয় না। শীতল ভাবছে মনের অভিশাপ বলে কিছু হয়। সে কারণেই সে রাজের হাতে ধর্ষণ হয়েছে। রাজ তাকে বারবার ধর্ষণ করেছে, অথচ সেই রাজকেই এখন সে ভালোবাসে। পৃথিবী বড়ই বিচিত্র, তার থেকে মন বড় বিচিত্র। মন কি চায় তা মনও জানে না। শীতল তার পেটে হাত দিয়ে বলল, বাবা তুই তাড়াতাড়ি এসে পড়, তাহলে আর তোর মায়ের চোখের পানি কিছুটা থামবে। কবে আসবি বাবা? আকাশে ভেসেছে তারার মেলা, কবে আসবে আমার ঘরে খুশির দোলা। আকাশে হাসে চাঁদের কণা, কবে আসবে আমার কোলে ছোট্ট সোনা। রাতে রাজ এসেই বেডে শুয়ে পড়ল। বেডে অনেকগুলো খেলনা দেখতে পেল রাজ। শীতলকে কয়েকবার ডাকার পরে শীতল রাজের কাছে এলো। এগুলো কি? খেলনা চাচা কিনে এনেছে। গাছে কাঁঠাল গোফে তেল। যে কিছু বললেন? না, কাল ডক্টর রিপোর্ট দেবে বলেছে। পজিটিভ হলে ভেবো না তোমায় মেনে নেব। তোমরা যা আমার সাথে করেছো তার প্রতিশোধ আমি কড়াই গন্ডাই নেব। মাঝরাত কাজল কয়েকবার বেশ বড় করে নিঃসঙ্গ লোকটাকে তার ঠিকানায় চিঠি লিখল হলুদ খামে করে, যা লাল ফিতে দিয়ে বাঁধা। কাজল চিঠিটা ছিঁড়ে ফেলল। এভাবে আরও কয়েকটা চিঠি লিখে কাজল ছিঁড়ে ফেলল। সে লিখতে চাইছে না চিঠি, তবুও কেন যেন চিঠি লিখতে চাচ্ছে তার মন। রাজ রুমের সোফায় বসে কাজ করছে ল্যাপটপে। বেচারি শীতলের ঘুম আসছে না। বারবার রাজকে দেখছে শীতল, কখন রাজ শুতে আসবে আর সে রাজের সাথে একটু দুষ্টামি করবে। শীতলের বেশ টেনশন লাগছে কালকের জন্য। কাল রিপোর্ট কি আসবে কে জানে। রিপোর্ট নেগেটিভ আসলে শীতল মরেই যাবে। শীতলের ঘুম আসছে না। এ সময় তার পাশে কাউকে প্রয়োজন, বাট কেউ নেই। শীতলের মন শুধু রাজকেই খুঁজছে, বাট রাজের মন আর ভালোবাসা অন্ধ হয়ে আছে শীতলের জন্য। সেজন্য শীতলের মনের ডাক রাজের মনে পৌঁছচ্ছে না। ভোর হয়েছে, আজও শীতল রাজকে নিজের পাশে দেখতে পেল না। শীতল মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, কবে আমি ওনাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাবো? সেই সৌভাগ্য আমার কবে হবে? রাজ সকাল সকাল রিপোর্ট কালেক্ট করতে গিয়েছে, অন্য কাউকে পাঠায়নি, কারণ হয়তো বাবা হওয়ার খবরটা নিজেই সবার আগে জানতে চায়। শীতল বারান্দায় দাঁড়িয়ে থেকে রাজের অপেক্ষা করতে লাগলো, কখন আসবে রাজ আর কখন সে শুনতে পাবে মা হওয়ার কথা। কাজল বেশ চিন্তাভাবনা করে চিঠি লিখে পাঠিয়েছে বিজ্ঞাপনের সেই ঠিকানায়। আশ্চর্যের বিষয় ছিল চিঠিতে কোথাও লোকের নাম লেখা নেই, শুধু কোথায় চিঠি পাঠাতে হবে সেটার ঠিকানা লেখা আছে। হঠাৎ শীতল রাজের গাড়ি দেখতে পেল। রাজ গাড়ি পার্কিং করে মেইন ডোরে ঢুকছে। রাজের হাতে ফাইল দেখা যাচ্ছে। শীতল দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রাজের দিকে তাকালো। রাজের মুখ দেখে মনে হচ্ছে কিছু ঘটেনি, নর্মালি দেখাচ্ছে রাজকে। শীতলের বুক কেঁপে উঠল। রাজ শীতলের দিকে নর্মালি তাকালো আর ফাইলটা দিয়ে উপরে চলে গেল। শীতল ফাইলটা আল্লাহর নাম নিয়ে খোলে। রিপোর্ট দেখে শীতলের মাথা ঘুরে যায়। শীতলের বুক যেন চুরমার ক্ষতবিক্ষত হয়ে গেছে। শীতল তলিয়ে যাচ্ছে একটা অজানা জগতে। শীতলের চোখে অন্ধকার নেমে এসেছে, কিছুই দেখতে পাচ্ছে না শীতল। হঠাৎ শীতল ফিল করলো কেউ তার হাত ধরেছে। তাকে যেন মায়াবী শান্তিনীর ফেরেশতার মতো দেখতে, যার ছোঁয়ায় শান্তি লাগছে। শীতলের জ্ঞান ফিরল রাতে। চাচা শীতলের মাথায় হাত রেখে চলে গেল। খালা চোখের পানি মুছতে মুছতে বাইরে চলে গেল। কাজল শীতলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শীতলের এখন কাজলের ছোঁয়ায় কিছুটা শান্তি লাগছে। রাজ নর্মালি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, যেন কিছুই হয়নি। বৌরানী প্লিজ কষ্ট পেও না, যা হয় ভালোর জন্যই হয়, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো এখন এই ওষুধটা খাও, তোমার বিশ্রাম প্রয়োজন।
কাজল ঔষধ খাইয়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় রাজকে উদ্দেশ্য করে বলল, দাদা ভাই, তুমি মেশিন নও, তাই মানুষের মতো বিহেভ করো বৌরানির সাথে। তোমার নিজেকে পাল্টানো দরকার। একটা লাইফ, সেটাকে প্রিয়জনের সাথে সাজাও। মিথ্যে অহংকার করে প্রতিশোধের নেশায় এই একটা লাইফে ওয়েস্ট করে দিও না প্লিজ। পরে এমন না হয় তুমি অনুতাপে ভুগবে। আজকে যাকে মূল্য দিচ্ছ না, কালকে তার জন্য বেঁচে থাকতে চাইবে। তার একটু কাছে থাকার জন্য 7 বার মরতেও চাইবে। তার একটু কষ্টে পৃথিবী ধ্বংস করে দিতে চাইবে। তাই এখন থেকেই ছোট্ট ছোট্ট সুখগুলোকে ধরে রাখো। রাজ সোফা থেকে নর্মালি শার্টের হাতা ফোল্ড করে কাজলের সামনে এসে বলল, আমার পৃথিবী শুধু তুমি। আমার বেঁচে থাকার জন্য কাউকে প্রয়োজন নেই। আমি যা করি তা আমার জন্য ঠিক। এই পৃথিবীতে সুখ বলতে কিছুই নেই, সব কিছুই মায়া। সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য মঙ্গল। সাইকোলজিকে নিজের মাথা থেকে তাড়াও, এটাকে বাস্তবে রূপান্তরিত করতে যেও না।